আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ভিউয়ার্স, এত দিন যাওয়ার পরেও বা প্রায় 3.5 বছর ধরে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিকুত্ত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষগুলোকে ধোলাই করার পরেও এখনো পর্যন্ত কিছু অসচেতন অবিবেচক ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করেন বা প্রশ্ন করেন যে আমি কি কারণে ওই নোংরা রাতের রাজারানীগুলোকে ধোলাই করি। তো কি আর বলবো, এত এত তথ্য প্রমাণ দেওয়ার পরেও এখনো আপনাদের যেহেতু বোধগম্য হয় নাই আমি কি কারণে ওই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজনীতিগুলোকে ধুলাই করি, তাহলে মনে হয় আপনাদেরকে একবারে বেটে খাইয়ে দিলেও সেটা আপনাদের বোধগম্য হবে না। যেই সব নোংরা অমানুষদের জন্য বা রাতের রাজারানীদের জন্য আমার লিভার, ফুসফুস, পাকস্থলী, হার্ট, ব্রেন, কিডনি নষ্ট হয়ে যাওয়ার পথে বা ড্যামেজ হয়ে যাওয়ার পথে, দুর্বল হয়ে যাচ্ছে, তাদেরকে আমি ধুলাই করব না। এটা মানে কি বলবো, মানে কিরকম একটা হাস্যকর কথা না? তো ওই অমানুষগুলোর জন্য আমার এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অকিছু হয়ে যাচ্ছে। সেটা কিভাবে, সেটা আপনাদেরকে এখানে একটু প্রমাণ দিয়ে যাই। বৈজ্ঞানিকভাবে যদি মানে এই জিনিসগুলো প্রমাণিত হয়, তাহলে এটা কতটা আমার জীবনের সাথে মানে মিলে গেছে বা সঠিক, যে ওই নোংরারা আমার এই ক্ষতিগুলো করতেছে, সেটা আপনারা নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, নিজের চোখে একটু তাকিয়ে দেখুন। চোখ থেকে টিনের চশমা, কাঠের চশমাটা সরিয়ে বিবেকের দরজাটা খুলে দিয়ে তারপর মিলিয়ে দেখুন সেটা কিভাবে হচ্ছে। সেটা আমি এখানে বিস্তারিত মানে বুঝিয়ে দিচ্ছি যে আবেগ কিভাবে মানুষের দেহকে দুর্বল করে দেয়। ঠিক আছে? তো মানুষের মানে আপনার মানেই তো, আমি তো মানুষের মধ্যেই পড়ি, তাই না? আপনারা সবাই করেন। তো আবেগের মধ্যে রাগ, হতাশা, দুশ্চিন্তা, ভয়, মানসিক চাপ সবই তো, এই যে খুশি, আনন্দ, এগুলোও কিন্তু আবেগের একটা বহিঃপ্রকাশ। তো আমি যেই কারণে ওই নোংরা মানুষগুলোকে ধুলাই করি, এর মধ্যে তো রাগটা অন্যতম একটা মানে আবেগ। ঠিক আছে? যে ওই নোংরা অমানুষগুলো বা রাতের রাজারানীগুলো যেই মানে নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, বাহাইপনা, প্রতারণাগুলো করে, এগুলো দেখে রাগে মানে শরীরের প্রত্যেকটা রক্ত ফুটা বা বিন্দু মানে হয়ে যায়, মানে রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে, মানে কি যে হয় সেটা তো দেখতেই পারেন। সেটা ধুলাইয়ের মাধ্যমেই প্রকাশ পায়। আর কত কত কি জিনিস দেখে হতাশা আসে। আচ্ছা, এই যে আমি এখানে পড়ি, রাগ লিভারের ক্ষতি করে। তো আমি কতটা রাগান্বিত হই সেটা তো আপনারা আমার ধুলাই দেখেই বুঝতে পারেন। হতাশা ফুসফুসের ক্ষতি করে। কি কারণে হতাশা? যে এত এত ধুলাইয়ের পরেও ওই নোংরা মানুষগুলো একটু মানে সঠিক পথে ফিরে আসতেছে না, বা আমার সন্তান সারিকার উপরে সদাচরণ করতেছে না, এগুলো দেখে, বা আমার সন্তান সারিকার সাথে কি হবে, সারিকার ভবিষ্যৎটা কি হবে, আমি কবে তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো, বা এত দেরি লাগতেছে কেন, কিছুটা হইলেও তো এখান থেকে হতাশা চলে আসে, তাই না? তারপরে যে দুশ্চিন্তা, যে আমার সন্তান সারিকার সাথে যা কিছু হচ্ছে সেগুলোর জন্য আমার দুশ্চিন্তা হয়, বা আপনাদের মানে সারিকা আপনাদের কিছু হয় না, বা মরিয়ম, আপনারা যাকে মরিয়ম নামে চিনেন, আপনাদেরই সারিকার জন্য, মরিয়মের জন্য কতটা দুশ্চিন্তা হয়। সেখানে আপন বাবা হয়ে আমার কতটা দুশ্চিন্তা হয়, একবার আপনারা চিন্তা করে দেখছেন? তো দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, তারপর মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে। যে এইসব দেখে আমার ব্রেনের মধ্যে যে চাপ পড়ে মানসিকভাবে, এটা হার্টেরও ক্ষতি করে, মস্তিষ্কেরও ক্ষতি করে। ঠিক আছে? তারপর ভয় কিডনির ক্ষতি করে। তো ওই যে আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি ভয়ভীত।
তো এত এত ক্ষতি ওই নোংরা অমানুষগুলো আমার করতেছে, আর আমি তাদেরকে ধুলাই করব না, এটা কোথাকার মানে বিচার? আপনাদের বিবেক মানে কি বলে? আপনাদের বিবেকের দরজা বন্ধ করে যদি এই ধরনের মন্তব্য করেন, কমেন্ট করেন, প্রশ্ন করেন, তাহলে কোথায় যাব? কার কাছে বিচার দিব বলেন? মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক, যে মানে নিজের বিচার নিজে করতে পারে, তার অন্য কোনো আদালতে গিয়ে মানে বিচার দিতে হয় না। তো আপনারা নিজেরা একটু বিচার করেন না যে আমার প্রথম সন্তান, আমার সন্তান সারিকার সাথে, বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন তার সাথে এত এত অন্যায় অবিচার হচ্ছে, তার উপর এত অত্যাচার হচ্ছে, মানে কি বলবো, আপনাদের কাছে সারিকা মৌজ মাস্তি করতেছে, এগুলো দেখতেছেন আপনারা, এগুলো দেখে যে সারিকা তো সেখানে খুব হাসি খুশি আনন্দে আছে, তো এটাকে কি জীবন বলে? এভাবে কোনো মানুষের বা একটা ছোট বাচ্চার জীবন কাটতে পারে? তার একটা ভবিষ্যৎ নাই, ভবিষ্যতে তার একটা মানে সংসার হবে, তাকে বিয়ে শাদী দিতে হবে একটা ভালো ঘরে, বংশীয় ঘরে, একটা ভালো ছেলের হাতে। ওই তানু মণ্ডলের জামাইয়ের মতন একটা কুমড়ো পটাশ ধরে নিয়ে আসলাম রাস্তা থেকে, একটা টুকাই ধরে নিয়ে আসলাম আর তার গলায় ঝুলিয়ে দিলাম, আমার মেয়ে নেচে গেয়ে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তার জামাইকে মানে ইয়ে করলো, পেলে পুষে মানে তার ভরণ পোষণ করলো, তার চাহিদা পূরণ করলো, এটাকে কি জীবন বলে? তো সারিকার জীবনটা কি মানে তারা যেরকম ভাবে মানে তানুমণ্ডল বানানোর চেষ্টা করতেছে, তো আমি এখানে চুপচাপ এগুলো বসে দেখবো, সহ্য করব, তাদেরকে কোনো মানে ধুলাই করব না, তাদের কাছে কৈফিয়ত চাইবো না? এটা কোথাকার নিয়ম আপনারা বলেন তো? আপনাদের সন্তানের সাথে এরকমটা হইলে আপনারা কি করতেন? যে আমার এবং পরকের রানী সাগিনুরের মধ্যে ডিভোর্স হয়েছে, মানে এটাই পৃথিবীর প্রথম ডিভোর্স না, ঠিক আছে? এর আগে হাজার হাজার লক্ষ লক্ষ ডিভোর্স হয়েছে, ঠিক আছে? তো তাদের সন্তানদের কি এরকম পরিণতি হয়? তা আমি যদি আগে জানতাম যে আমার সাথে পরকের রানী সাগিনুরের ডিভোর্সের পরে আমার সন্তানের জীবনটা এরকম হবে, তার ভবিষ্যৎটা এইরকম দুর্বিষহ হয়ে যাবে, তার মানে ভবিষ্যৎ মানে আরো যে অনাগত সামনের দিনগুলো আছে, ভবিষ্যৎটা আছে, সেগুলো এইভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তাহলে কোনোভাবেই সেদিন এই পরকের রানী সাগিনুরকে মানে আমার সন্তান সারিকাকে নিয়ে যেতে দিতাম না। যদিও সে চুরি করে রাতের অন্ধকারে আমার ঘর থেকে পালিয়ে গেছে, তারপরে তাকে আমি ডিভোর্স লেটার দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু যখন মানে পারিবারিকভাবে যৌথভাবে দুই পক্ষ একসাথে বসে মানে অনেক ঝামেলা হয়েছে, থানা পুলিশ কোর্ট কাছারি পর্যন্ত যায় নাই, কিন্তু র্যাব পুলিশ এটা সেটা বিচার টিচার, সেই পৌর অর্গানাইজার থেকেও মানে ফোন আসছে, এটা সেটা মামলা মোকদ্দমা এগুলো ইয়া হয়েছে, তারপরে আলোচনার মধ্যে দুইটা পক্ষ একটা সমঝোতায় আসছিলাম, ঠিক আছে? যেগুলো মানে অতীতে কি কি শর্ত সাপেক্ষ ছিল, ইয়েভাবে মৌখিকভাবেও কিছু শর্ত সাপেক্ষ ছিল এবং লিখিতভাবে কিছু শর্ত সাপেক্ষ ছিল, যে সারিকাকে কখন আমার কাছে দিতে হবে বা সারিকার সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে। আমি যদি বুঝতে পারতাম, জানতে পারতাম যে সারিকার সাথে আমাকে এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখবে, আমাকে ব্ল্যাকমেল করবে, যে সারিকা আমার কাছে ফিরে আসতে হলে ওই দুশ্চরিত্রা পরকের রানীকেও আবার আমার কাছে ফিরিয়ে আনতে হবে, এই সেই এরকম, তাহলে কখনোই মানে ওই রকম ভাবে ইয়ে করতাম না, মীমাংসাতে যাইতাম না। আগে আমি আমার সন্তান সারিকাকে আমার কাছে আনতাম, তারপরে কোর্ট কাছারি থানা পুলিশ এগুলো করতাম। তো আমি যখন পরকের রানী সাগিনুরকে ডিভোর্স দিছিলাম তখন সারিকার বয়স ছিল মাত্র 3.5 বছর। মানে সারিকা তখন যখন পরকের রানী সাগিনুর চলে যায় তখন সারিকার বয়স 3 বছর 2 মাস। কিন্তু এই ডিভোর্সটা চলমান হইতে হইতে একদম ফাইনাল মানে ডিসিশনে পৌঁছাইতে পৌঁছাইতে কার্যকর হইতে হইতে ততদিনে সারিকার বয়সটা 3.5 বছর হয়ে গেছিল। তো ওই সময়ে একটা ছোট বাচ্চাকে আমি চাই নাই মানে একটা আঘাত দিতে বা কষ্ট দিতে, যে তাদের মানে তার মা এবং বাবার মধ্যে যেই ডিভোর্সটা হয়েছে এটার প্রভাবটা তার উপরে ওইভাবে পড়তে দিতে চাই নাই। সেই জন্য পরকের রানীর দিকটাও একটু বিবেচনা করছিলাম মানবিক দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে, যে সে মানে একে তো আমাকে ছাড়তে চাচ্ছে না, যে এরকম একটা সুখের সংসার একটা ভুলের জন্য বা একটা অন্যায় অপরাধের জন্য, নষ্টামি নোংরামির জন্য বা পরকীয়ার জন্য সে মানে নিজের হাতে নষ্ট করলো, ভেঙে গেল। এই যে একটা আঘাত পাইছে, একটা আঘাতের মধ্যে তার সন্তান বা আমার সন্তান সারিকাকে তার বুক থেকে কেড়ে নিয়ে মানে আরো একটা আঘাত দিতে চাই না, ভাবছি যে আস্তে আস্তে সে মানিয়ে নেক, বুঝতে পারুক,
যে মানে সারিকা আমার কাছেও থাকুক, তার কাছেও থাকুক, যখন তার অন্যত্র বিয়ে হয়ে যাবে বা আমি ইয়ে করব অন্যত্র বিয়ে শাদী করলে সারিকা দুইজনের কাছেই যেন থাকতে পারে, আর আস্তে আস্তে তার অন্যত্র বিয়ে হয়ে গেলে সারিকা যেন আমার সংসারে স্থায়ী হয়, এরকম ভাবেই একটা ইয়ে আমাদের মধ্যে ছিল। কিন্তু পরকের রানী সাকিনুর শেষ পর্যন্ত সোজা কথা তার 14 গোষ্ঠী মানে এই সাগিনোরকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করে গেছে, কি পরিমাণ অনুনয় বিনয় করে মাপ মুক্তি চেয়ে মানে কত রিকোয়েস্ট করছিল, আপনারা এগুলো আমার পুরনো কল রেকর্ডের মধ্যে বা পুরনো ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন। তো সোজা কথা আমি শেষ পর্যন্ত পরকের রানী সাগিনোরকে ক্ষমা না করে তার মতন একটা দুশ্চরিত্রা রাতের রানীকে আমার সংসারে ফিরিয়ে না এনে অন্যত্র বিয়ে করায় তারা মানে আমার উপর কতটা ক্রোধান্বিত হয়ে বা হিংসাত্মক মনোভাব থেকে বোন কেন স্বামীহারা এটা সেটা ভিডিও করে মানুষের সিম্প্যাথি নিয়ে আজকে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। বাংলাদেশি ডাইনি মাগিনোরের চ্যানেল থেকে যে বোন কেন স্বামীহারা ভিডিওটা যারা দেখছিলেন তাদের নিশ্চয়ই সবকিছু মনে থাকার কথা। আমার সম্পর্কে, আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে কি কি মিথ্যা গুজব রটনা অপপ্রচার রটিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করছিল আপনাদের সিম্প্যাথি নিয়ে, আজকে তারা তাদের চ্যানেলটাকে এতটা বড় করছে। তাদের সবার চ্যানেলের মধ্যমণি ছিল আমার মেয়ে সারিকা বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন। যে দেখেন মরিয়ম কত সুন্দর ফুটফুটে একটা ছোট বাচ্চা, এরকম একটা বাচ্চাকে তার বাবা বা তার দাদির বাড়ির কোনো মানুষ মানে কোনোদিন মেনে নিতে চায় নাই, আদর করে নাই, অত্যাচার করছে, অবিচার করছে তার উপর, এই সেই কত কিছু বলে মানে আপনাদের সহানুভূতিটাকে তারা কাজে লাগিয়ে আজকে নিজেরা নোংরামির একটা সাম্রাজ্য গড়ে তুলছে। আর এত কিছু দেখেও আপনারা মানে বলেন এখনো যে আমি কেন ওই রাতের রাজারানীদেরকে ধোলাই করি। তো সত্যি মানে আফসোস হয় আপনাদের ব্রেনের মধ্যে তো কি মগজ বলে কোনো কিছু আছে? মানে ব্রেন মানেই তো মগজ, সেটা কি শুধু খোলস, খোলসের ভিতরে ছাই, না এটার মধ্যে মস্তিষ্ক মগজ, এখানে জ্ঞান বুদ্ধি কিছু আছে আমি বুঝি না। ঠিক আছে, তো এই বিষয়টি নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। তো কি কি কারণে এই যে রাগান্বিত হয়ে যে আপনি তাদেরকে না দেখলেই তো পারেন, তাহলে আপনারা তো রাগ হয় না? তো আপনার সন্তানের সাথে কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনার যদি দেখার সুযোগ থাকে বা দেখার সুযোগ না থাকলেও তো আমি তো এখানে ইউটিউব থেকে ভিডিও থেকে তাদের উপর দৃষ্টি রেখে অনেক কিছু দেখে নিতে পারি। যদি সেটা না হইতো তাহলে হয়তো আজকে আমাকে ইউটিউবে আত্মপ্রকাশই করতে হইতো না, অন্যরকম ভাবে পারিবারিক ভাবে বা আইনানুগ ভাবে আমি আমার সন্তানকে উদ্ধার করার চেষ্টা করতাম। তারা আমাকে টেনে হিসড়ে ইউটিউবে নামিয়ে নিয়ে আসছে, ইউটিউবে আত্মপ্রকাশ করতে বাধ্য করছে। না হলে আমি আমার জীবন বৃত্তান্ত বা আমার অতীত ইতিহাস এইভাবে খুলে বলে মানে বলার জন্য ইউটিউবে আত্মপ্রকাশ করতাম না। সবারই একটা ইজ্জত আছে, মান সম্মান আছে, একটা প্রাইভেসি আছে, কিন্তু তারা যেখানে আমার মানে বদনাম করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার রটনা রটিয়ে আমাকে এবং আমার আত্মীয় স্বজনকে, আমার পরিবারের সদস্যদেরকে হেয় প্রতিপন্ন করতেছিল, সেই জন্য সোজা কথা ইউটিউবে আত্মপ্রকাশ করতে বাধ্য হয়েছি। যে সবকিছুর পরেও যে না চিনেন আপনারা আমাকে, কখনো না দেখেন, কিন্তু মানে আপনাদের হাজার হাজার ভিউয়ার্সদের মধ্যে আমার পরিচিত, আমার গ্রামবাসী, আমার কিছু আত্মীয় স্বজনরাও তো তাদের ভিডিওগুলো দেখতো। তো সবাই তো আর আমার প্রতিবেশী না, ঠিক আছে? যে একটু দূর দূরান্ত থেকে যারা এইসব ভিডিও পরিচিত যারা দেখতেছিল তারা তো আমাকে একটু ভুলও বুঝতে পারতো। আমি যদি সব তথ্য প্রমাণগুলো ইউটিউবে না দিতাম, এসব কল রেকর্ডিং বা ভিডিও ফুটেজগুলো শেয়ার না করতাম, সবার ভুল ধারণা কি আমি ভাঙতে পারতাম না? সেই জন্য আমাকে আসতে হয়েছে। তো আরো এই যে তাদের এইসব নষ্টামি নোংরামিগুলো দেখতে হয় ইয়ে করার জন্য। আর কি কি দেখে মেজাজ গরম হয় দেখেন, এই যে ফকিন্নির বাচ্চাদের পরিবারের মানে রাতের রাজারা, এই যে থ্যালাসামিয়ায় আক্রান্ত যে সিহামৈক্যা হাগু খাইছর বড় ভাইটা আছে, কি ধরনের একটা চিটারি বাটপারি ও প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদের সাথে প্রতারণা করে গেল। আমি তার চ্যানেলের নামটা এখানে দেখাইতে চাই না, যদিও কি বলবো তাদের কি বলবো সাবস্ক্রাইবার সংখ্যা 4000 বা 1500 থাকলেও তাদের ভিউজের কিন্তু কোনো অভাব নাই। ঠিক আছে, আপনারা কি কারণে যে এইসব রাতের রাজারানীদের ভিডিও দেখেন, এইসব চিটার বাটপার প্রতারকদের ভিডিও দেখেন আমি জানি না। তাকে আপনারা অনেকে এই যে হাগু খাইসুর ভাইকে অনেক ভালো এটা সেটা যে অনেক মানে সৎ বা সৎ সরল ভেবে তার ভিডিওতে ক্লিক করেন, কিন্তু
আদতে যে রসুনের পুটকি সব এক জায়গায় গিয়ে মিশে, আর জন্ম যাদের মানে নষ্টামি নোংরামির ফলে তাদের স্বভাব চরিত্র মানে একজনেরটা খারাপ আরেকজনেরটা ভালো হবে কিভাবে? তো এই চিটার কি ধরনের একটা থাম্বনেল ও টাইটেল দিছে দেখেন। টাইটেলে লিখছে, হাগু খাইছ মায়ের পা ধরে কান্না করে এমন কি বলল। এটা গত 5 তারিখের ভিডিও, এই যে মে মাসের 5 তারিখ এই থাম্বনেল টাইটেল দিছে, আর থাম্বনেলটাও একই রকম, যে হাগু খাইছ মায়ের পা ধরে কান্না করে এমন কি বলল। এরকম কোনো দৃশ্যই তার ভিডিওতে নাই। কিন্তু এই যে এই বিষয়টাকে যে হাগু খাইছো এবং মেকা বুতুরি যে একটা নাটক শুরু করছে, তাদের প্রেমের সম্পর্ক, তাদের লিভ টুগেদার বা তাদের বিয়ের ঘোষণা, এটা নিয়ে এখন এই হাগু খাইছো মেকা বুতুরি তো ব্যবসা করতেছেই, টাকা বা ডলার ইনকাম করতেছে, পুরো গোষ্ঠীকে টাকা বা ডলার ইনকাম করার একটা মানে দিয়ে গেছে। ঠিক আছে, সবাই এটাকে কন্টেন্ট বানিয়ে ভিউয়ার্সদের ইমোশন বা আগ্রহ কৌতূহলের জায়গাটাকে পুঁজি করে তারা এই ধরনের প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে মানে প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে যাচ্ছে, ভিউয়ার্সদের সাথে প্রতারণা করে যাচ্ছে। তো পুরো ভিডিওতেই হাগু খাইসর কোনো নাম ছিল না, হাগু খাইসর কোনো চেহারা ছিল না, বা হাগু খাইসর তার মায়ের কাছে এসে ক্ষমা চাইছে, মাপ চাইছে, এই ধরনের কোনো কিছুই ছিল না। কতক্ষণ দেখাইছে তার মানে এই যে নানির বাড়িতে গেছে একটা বিয়ের দাওয়াত খাইতে, এই সেই মানে মামিরা কি রান্না করে খাওয়াচ্ছে, ইলিশ মাছ খাওয়াচ্ছে না মুরগির মাংস খাওয়াচ্ছে নাকি দন্দুল দিয়ে কি রান্না করে খাওয়াচ্ছে, কি শাক খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে, এইগুলোই। এছাড়া বাড়িতে এসে সে তার মানে বউয়ের হাতের রান্না বান্না দেখে বউয়ের কি কি প্রশংসা করতেছে এইগুলোই দেখাচ্ছিল। আর সেইখানে বউ কি কি রান্না করছে সেটা বড় কথা না, তবে মানে ইয়ের কারণে একটা পয়েন্টের কারণে এখানে বলি যে তার বউ গুড়া মাছের চচ্চড়ি, আলুর ভর্তা, শাক, ডাল, ভাত এগুলো রান্না করছে। তো সে তার বউয়ের একটু প্রশংসা করতেছিল। হ্যাঁ, তার বউটা হয়তোবা খুবই কর্মঠ বা সংসারী একটা মহিলা, ঠিক আছে, তার বউকে আমি কোনো ধুলাই করলাম না বা তার বউয়ের কোনো দোষ ত্রুটি নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাই না। সে মানে প্রকৃতপক্ষে যেরকম স্বামী হোক না কেন বা ওই নোংরা পরকীয়া পরিবারের একটা রাতের রাজা হোক, এখানে সে একটু বউয়ের প্রশংসা করে গেছিল যে আমি মনের মতন একটা বউ পাইছি, আমার মতন বউ পাওয়া মানে আমার বউয়ের মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, আপনারা সবাই এরকম বউ পাবেন না বা পাওয়া খুব কষ্টের ব্যাপার। এই সে এরকম মানে ইয়েগুলো প্রশংসাগুলো যখন করতেছিল, তখন তার সামনে তার এই রাতের রানী বোন এই মাল্টি ফেলাক বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরা বসে বসে মানে উপহাসে সরে আলু আলু আলুর ভর্তা আঙ্গুল দিয়ে খাইতেছে, একটু করতেছে স্যাপ লাগায় লাগায় আম, ওই যে মানে ললিপপ চুষে যেইভাবে রাতের রাজাদের ওইরকম মানে পর্ন স্টারেরা যে যেভাবে ললিপপ খায় ওইভাবে আঙ্গুল দিয়ে দিয়ে ইয়ে খাচ্ছে, ভর্তা খাচ্ছে। আর ভাইয়ের এই প্রশংসা শুনে, যে ভাই যখন ভাবিকে নিয়ে এই ধরনের প্রশংসা শুনলো, তখন সে আলু আলু আলু, তখন আবার তার এই সিহামুইক্কা থ্যালাসেমিয়ার রোগী বড় ভাই সে বুঝিয়ে দিছে ভিউয়ার্স, এই আলু বলতে সে যে আলুর ভর্তা খাচ্ছে এটা বলতেছে না, সে এখানে ইয়ে করতেছে আমি আমার বউয়ের প্রশংসা করাতে এটাকে সে একটু উপহাসের সুরে আলু আলু বলতেছে। কেন আমি আমার বউয়ের প্রশংসা করব না কেন, এই সেই তখন বলল, সে বলতেছে এইরকমও কোনো কিছু করে ফেলে নাই তোমার বউ যেটার জন্য তাকে এতটা ক্রেডিট দিতে হবে, এতটা প্রশংসা করতে হবে। এটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে স্বামী শাশুড়ি ননদ তারা বাসায় থাকলে তাদের জন্য রান্না বান্না করতে হবে, এটা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কত বড় কুটনি হইলে, কত বড় হিংসুটে হইলে, দজ্জাল হইলে একটা রাতের রানী এই ধরনের মন্তব্য করতে পারে। আরে যাদের ঘাড়ে বসে খাচ্ছিস, যদিও কি বলবো, তুই কয়েকদিন ধরে ইউটিউব থেকে নষ্টামি নোংরামি করে ফটকামি ফাতরামি বা প্রতারণা করে মানে কিছু টাকা আয়রুজি করতে পারতেছিস, তোর মা ভাইদেরকে হয়তো বা তুই সাহায্য করতেছিস, কিন্তু এছাড়া এর আগে তুই যখন ডিভোর্সি হয়ে তোর মা বাবার উপরে বা ভাইদের উপরে বোঝা হয়ে চেপে বসেছিলি, তখনও তো তোর এই ভাবি তোকে রান্না বান্না করে খাওয়াইছে এই সেই। আর তুই যখন তোর শ্বশুর বাড়িতে বউ হিসেবে ছিলি, এখন তো তোদের পরিবারের কোনো মেয়েরা মানে বউ হয়ে শ্বশুর শাশুড়ির বাড়িতে জীবনযাপন করে না, মানে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে না, বা দেবর ননদ ভাসুরদের জন্য রান্না বান্না করে না, তাদের কোনো সেবা যত্ন করে না। এই জন্য
মানে তুই এই ধরনের কথা বলিস, বা মানে তোদের বাড়িতে যে বউরা আসবে তাদের এটা দায়িত্ব কর্তব্য হয়ে যাবে, কিন্তু তোরা যেই পরিবারে বউ হয়ে যাবি, যেই সংসারে যাবি, তখন তোদের এটা দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়বে না। তখন তোরা তোদের গৃহকুত্তাকে বা তোদের রাতের রাজাকে কামলা বানিয়ে, গৃহকুত্তা বানিয়ে তখন বলবি বাজার থেকে কিনে নিয়ে আসো, রেডি পরোটা কিনে নিয়ে আসো, নিচে থেকে বিরিয়ানি নিয়ে আসো, তেহেরি নিয়ে আসো, কাচ্চি নিয়ে আসো, এটা সেটা আমরা বাইরের খাবার খাবো, বা এটা সেটা কিনা রেডিমেড খাবার খাবো। ফকিন্নির বাচ্চাদের নিজেদের বেলায় এক নিয়ম আর অন্যের বেলায় আরেক নিয়ম। তো একটাকে নিয়ে কথা বলতে বলতে আমার এতটা সময় চলে গেছে। আরো একটা টাইটেল থাম্বনেল দিছে, এই যে গতকালকে কি ধরনের একটা ফটকামি ফাতরামিমূলক টাইটেল দিছে, চুপ একটা ইমোজি দিছে, ঠিক আছে? টাইটেলে লিখছে ছোট ভাই বাড়ির কাউকে না জানিয়ে বউ নিয়ে আসার পর মা বোন কি বলল, আবারও চুপ, ঠিক আছে? থাম্বনেলটাও একই রকম, ছোট ভাই বাড়িতে কাউকে না জানিয়ে বউ নিয়ে আসার পর মা বোনকে বলল, কি বলল? আচ্ছা, ছোট ভাইটাকে এইরকম টাইটেল থাম্বনেল দিলে যে কেউ মনে করবেন না যে তার ছোট ভাই বলতে যে হাগু খাইসোর কথাটা লিখছে, যে হাগু খাইসো হয়তো বা মেকা বুতুরিকে বিয়ে করে বউ বানিয়ে তাদের বাড়িতে গিয়ে উঠছিল, এরকমটা অনেকেই মনে করছেন। আমার চ্যানেলে আমার ভিডিওতে এই ধরনের কমেন্ট করছেন যে ভাইয়া হাগু খাইসোর মেকা বুতুরিকে নিয়ে তাদের বাড়িতে গেছিল, হাগু খাইসোর মা তাদেরকে মেনে নেয় নাই, ধমকাইছি টমকাইছি এটা সেটা। না, এরকম কোনো কিছু না, এটা আপনাদের ভুল ধারণা, ঠিক আছে? ছোট ভাই বলতে যে তাদের তো একটাই ফুফু, এই যে বিক্রমপুর বা মুন্সিগঞ্জের থেকে যেটা যায় ঢাকায় মাঝে মধ্যে যাদেরকে দেখা যায়, তো ফুফা তো ভাই কয়েকটা আছে কিন্তু ফুফু কিন্তু একটাই। তো এই যে কানকাটা রমজান্না বা রমজান্নার যে বড় ভাইটা আছে, এই যে রিসেন্টলি একটা চ্যানেল খুলছে, তো সে এই হাগু খাইসোদের বাসায় আসছে বা এই মাল্টিফ্লাগদের বাসায় আসছে, তো তার বউকে নিয়ে রিসেন্টলি 3-4 দিন আগেই গ্রামে গেছিল তাদের এখান থেকে, আবার কিন্তু সে সেখানে গেছে। তো এইটাকে পুঁজি করে এইটাকে ছোট ভাই বানিয়ে ফেলছে, এবং বউকে নিয়ে বাসায় আসার পরে মা বোন কি বললো। আচ্ছা, ফৈনির করে ফৈনি, তোর মা আর বোন কি বলবে? তোর ছোট ভাই বেড়াইতে আসছে, সে অসুস্থ বা তার বউ অসুস্থ, ডাক্তার দেখাইতে আসছে, তো এটার জন্য মানে তোর ছোট ভাইকে দেখে মানে কি বলবো, এমন একটা ইয়ে লেগছে যে এটা তার আপন ছোট ভাই। তো এইগুলো দেখে আপনারা তাদের ভিডিওতে মানে হুমড়ি খেয়ে পড়েন টাইটেল থাম্বনেল দেখে। তো এই ভিডিওতেও তার যতই যদি 3,000 বা 4,500 মানে সাবস্ক্রাইবার, তার ভিডিও ভিউজের পরিমাণ মানে 17,000, 18,000 বা 20,000-এর বেশি হয়ে যায়, ঠিক আছে? আগের ভিডিওটাতে আমি গতকালকে মানে এই স্ক্রিনশটটা নিছি, তখন দেখলাম 35,000। যে হাগু খাইছো মায়ের পা ধরে কান্না করে এমন কি বললো, কিছুই বলে নাই। আর এখানে যে হাগু খাইছো মেকা পুতুরিকে নিয়ে বাড়িতে যায় নাই, এইগুলো চিটারি বাটপারি করে করে যখন ইয়ে করে, আর আপনারা তাদেরকে ভিউজ দিয়ে আসেন, মানে কি বলবো, খুবই দুঃখ লাগে যে এইসব মানে চিটার বাটপারদেরকে আপনারা শিক্ষা দেন না। আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেরা সচেতন না হবেন তাদের চিটারি বাটপারি প্রতারণা বন্ধ করতে পারবেন। ওইদিকে যে আমি যেই ফুফাতো ভাইটার কথা বললাম, ওই ফকিনির বাচ্চা, ওই চিটারের বাচ্চা, ওই ভণ্ড প্রতারক, সেও কি ধরনের একটা থাম্বনেল দিছে গতকালকে দেখেন, পরিস্থিতির কারণে মাল্টিফ্লাগকে নিয়ে হাসপাতালে আসতে হল। টাইটেলটা যে পরিচিতির কারণে মাল্টিফ্লাগকে নিয়ে হাসপাতালে আসতে হল। এখন আমরা কোনটা ধরবো, কোনটা বুঝবো, পরিস্থিতি না পরিচিতি? দুইটার একটাও কিন্তু না, ঠিক আছে? জাস্ট ওই যে মাল্টিফ্লাগের মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার বা ক্লিনারের সুইপারের চাকরি করে, কাজ করে, তার একটা পরিচিতি আছে এখানে। ওই ক্ষেত্রে পরিচিতি শব্দটা যে টাইটেলের মধ্যে যেটা লিখলো এখানে ইয়ে ধরে নেওয়া যায়, ঠিক আছে? কিন্তু পরিস্থিতির কারণে না, ঠিক আছে? না দুইটার ইয়েতে দেওয়া যায়। তো সে এখানে এরকম লিখলেও সে বুঝাইছে যে মাল্টি ফেলাক, মাল্টি নোংরা অসুস্থ হয়ে গেছে, এতটাই অসুস্থ হয়ে গেছে যেই পরিস্থিতিতে পড়ে মাল্টিফ্লাগকে নিয়ে হাসপাতালে যাইতে হয়েছে, ডাক্তারের কাছে যাইতে হয়েছে, ঠিক আছে? আদৌ কিন্তু এরকম কিছু না। সে এবং তার বউ একটু অসুস্থ, তার বউয়ের 2 বছর ধরেই পুরনো একটা সমস্যা আছে, আর এবার ঢাকায় আসার পরে নাকি সেটা আবার নতুন করে মানে ইয়ে দেখাইছে, উপদ্রব তৈরি করছে, মানে পরিস্থিতি তাকে বাধ্য করছে, যেই জন্য সরকারিভাবে মানে মাংনা ডাক্তার দেখানোর জন্য ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে গেছে। এর আগের দিন এই ভণ্ড আরো একটা কত বড় প্রতারণা করলো দেখেন। ঢাকায় এসে দেখি বিয়ে ভেঙে গেল, এটা ছিল টাইটেল। কার বিয়ে ভেঙে গেল? মাল্টি ফ্ল্যাগের বিয়েটা ভেঙে গেছে। এভাবে যে হঠাৎ করে কেন আমরা মানে মাল্টি ফ্ল্যাগের বাসায় আসলাম, ঢাকায় এসে দেখি বিয়ে ভেঙে গেল। আরে সিটারের বাচ্চা, ফটকার বাচ্চা, এটা মাল্টি ফ্ল্যাগের বাসা না। মাল্টি ফ্ল্যাগদের বাসাও যদি বলতি তবুও হইতো, মাল্টি ফ্ল্যাগের বাসা মানে আগু খাইছ ওই থ্যালাসামিয়ার রোগী এসিয়ামুখ্যা বড় ভাই এরা মাল্টি ফ্ল্যাগের বাসায় থাকে, এরকমটা বলতেছে। তো এখানে যে ঢাকায় এসে দেখি বিয়ে ভেঙে গেল, এরকম ভাবে বলে সে যে কার বিয়ে ভেঙে গেল এরকম কোনো কথাই বলে না, মানে বোঝাই যে ইয়ের মধ্যে থাম্বনেলের মধ্যে যে মাল্টি ফ্ল্যাগের বিয়ে ভেঙে গেছে এই ধরনের কোনো ইয়েই না। সে আবার ওই ভিডিওতে বলতেছে আগামীকাল বলবো, মানে কিছু কমেন্টের রিপ্লাই দিতেছে, ভিউয়ার্স আগামীকাল বলবো, আগামীকাল বলবো, এই সেই চোখ রাখেন। যখন কিছু ভিউয়ার্সরা চিটার বাটপার প্রতারক বলে যে যেটা বলবেন সেটা দেখাবেন, ইয়ে করবেন, এই ধরনের প্রতারণা করবেন না, চিটারি করবেন না, তখন বলতেছে আগামীকালকের ভিডিওতে চোখ রাখেন, তাহলে দেখতে পারবেন, ইয়ে করতে পারবেন। এই হচ্ছে তাদের চিটারি বাটপারির প্রতারণার অবস্থা। তো এইদের এই যে এইসব গুড়াগাছারি বা ডালপালা রাতের রাজাদের নোংরাদের মানে চিটারি বাটপারি প্রতারণা নিয়ে কথা বলতে গিয়ে আজকে মেইন যে আসামিগুলো আছে মেকআপ বুতুরি, এই হাগু খাইছো, পরকেরানি, সাগিনোর, মাগিনোর বা ইয়ে দাঁতের বাগান, তাদেরকে ধরতেই পারলাম না, তাদের নষ্টামি নোংরামির কথা উল্লেখই করতে পারলাম না। তো তাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইচ্ছা মতো রামদুলাই দিব, আর খুবই দুর্দান্ত কিছু তথ্য প্রমাণ দেব। সানিকে নিয়ে কিছু কথা আছে, ঠিক আছে? তো আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেন, আর এই ভিডিওটাও খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যারা টেনে টেনে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো তারা আবার পুনরায় আমার প্রথম থেকে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আমি কি কারণে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজরানীগুলোকে ধুলাই করি, ঠিক আছে? এই ধরনের মন্তব্য, এই ধরনের কমেন্ট বা প্রশ্ন আর কোনোদিন কেউ করেন না, ঠিক আছে? সুন্দরভাবে জবাব দিয়ে দিলাম, এরপরে এরকম সুন্দরভাবে দিব না, তখন আবার এই যে দালাল, চামচা, মূর্খ, এটা সেটা বলে ইচ্ছা মতো ঠ্যাঙ্গা মারবো। তো আরো অনেক কথা বলার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে আজকে আর সেটা বলতে পারতেছি না। আপনাদের কাছে শুধু এইটুকুই অনুরোধ, আপনারা এখনই একটু সচেতন হন। আপনাদের চোখ থেকে টিনের চশমা, কাঠের চশমা খুলে ফেলুন, বিবেকের দরজাটা খুলে ফেলুন। ওইসব চিটার বাটপার ভণ্ড প্রতারকদের চ্যানেলগুলো বয়কট করুন, তাদেরকে একটা উচিত শিক্ষা দিন। এই যে একটা বুতুরি স্বর্ণ দোকানে যাচ্ছে, সোনাদানা কেনাকাটা করতেছে, বা এই যে সামনে তার বিয়ে উপলক্ষে আরো মানে যে ইয়েগুলো করবে, মজ মাস্তিগুলো করবে, যে ফুটানিগুলো দেখাবে, এগুলো কিসের, মানে কোথা থেকে টাকাগুলো আসবে? এগুলো আপনাদের মানে অসচেতনতামূলক কার্যক্রম থেকে তারা এই টাকাগুলো আয়রুজি করবে, আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনাদের উপরে সর্দারি চালাবে, হুকুম চালাবে, আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানে কি বলবো, এরপরেও আপনাদের বিবেক জাগ্রত হয় না। তো আপনারা যদি তাদের নষ্টামি নোংরামির তথ্য প্রমাণ চান বা তাদের এইসব আপডেট জানতে চান, তাহলে রোস্টারদের ভিডিওতে চোখ রাখুন। তবুও ওই নোংরা অমানুষগুলোর বা রাতের রাজারানীগুলোর ভিডিওতে ক্লিক করে তাদেরকে টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দিবেন না, এটা সবার কাছে আমার বিনীত অনুরোধ। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা লম্বা না করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা আমার ভিডিওতে এখনো একটা লাইক দেন নাই, তাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কোনো কৃপণতা করবেন না, ঠিক আছে? তো আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।